এই কথাটা রেসপেক্ট করি যে এই প্রমাণাদি না থাকলে সেটা তো বলা যাবে না। কিন্তু আমাদের রাজনীতিকরা যে প্রমাণ ছাড়াই যে অভিযোগ করেন, অর্থাৎ গনি ভাইয়ের ভাষায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার বাড়ির বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছে সেটি একটি ভিত্তিহীন অভিযোগ, এবং আপনি যেটি বলছেন যে তারেক রহমানের বিরুদ্ধে দুদক সচিবের বক্তব্যের মধ্য দিয়েই প্রমাণ হচ্ছে যে তার বিরুদ্ধে কোনো, তাহলে এই বিষয়টি কি দাঁড়াচ্ছে? তাহলে এই মিথ্যার যে প্রতিযোগিতা, এটি কি রাজনীতি হতে পারে কিনা? বাংলাদেশের রাজনীতিতে মিথ্যার প্রচলন, মিথ্যার এটা আছে, কালচারের মধ্যে আছে। আমরা যারা নতুন প্রজন্মের রাজনীতি করি আমরা এটা প্রত্যেকটা জায়গাতে এটা আমরা দেখি। এই মিথ্যাটি যদি গনি ভাইয়ের ভাষায় যদি আশায় যদি তদন্ত শেষে, যেমন দুদক সচিবের এখনের বক্তব্য, আপনি কি মনে করছেন যে এই 4 মাস অথবা 5 মাসই যথেষ্ট তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য? আমি এটা মনে করি না, কারণ বাংলাদেশে যে প্রক্রিয়ায় বিচার কার্য হচ্ছে, যেখানে জরুরি অবস্থা চলছে, আইনে স্বাভাবিক কার্যক্রম চলছে না, তারা একটা এজেন্ডা হাতে নিয়ে কাজ করছেন, -2, মাইনাস পলিটিক্যাল পার্টি, মাইনাস লিডার্স। অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন নোবডি নোস, আমরা জানি না। আমি এটাকে একটা রেফারেন্স দিলাম এই কারণে যে 6 মাস হয়ে গেল তারেক রহমানকে অ্যারেস্ট করার পরে তার বিরুদ্ধে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ তারা দাঁড় করাতে পারেনি। একটা চাঁদাবাজির মামলা দিয়েছে 1 কোটি টাকা। পক্ষান্তরে যখন তাকে ধরা হলো তখন আমার যারা সতীর্থ বিরোধী দলের রাজনীতি করেন, আওয়ামী লীগের রাজনীতি করেন, তারা অনেকে মানে খুশি হয়ে, অনেকে খুব মানে তারা বললো দেখো তোমার দুর্নীতি কি অবস্থা। আবার কিছুদিন যেতে না যেতে আমরা দেখলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে 3 কোটি বা 5 কোটি টাকার মামলা তারা দাঁড় করে দিয়েছেন। এখানে যদি তাদের নিজস্ব এজেন্ডা তারা এস্টাবলিশ করতে চান এবং সেখানে যদি আইনের স্বাভাবিক প্রক্রিয়া তারা ফলো না করেন, সেখানে তাদের কোনো কথাকে আমরা রেফারেন্স দিচ্ছি না। আমি যেটা রেফারেন্স দিতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি কোনো সুনির্দিষ্ট প্রমাণ যদি না থাকে, এই ধরনের বক্তব্য বা পাল্টা রাজনৈতিক বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেই আমরা জন্মের পর থেকে দেখে আসছি। স্বীকার করছেন? আমি স্বীকার করছি। আপনার কাছে আমি আবার আসবো এবং গনিবের কাছেও যাব রাজনৈতিক অভিযোগ এবং রাজনৈতিক অভিযোগের মধ্যে সত্য মিথ্যার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে, এবং এই তারেক রহমানের মালয়েশিয়া কানেকশন নিয়ে আরো কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার হাতে রয়েছে। তার আগে একটু জেনে নিই আমার প্রিয় কলারদের কিংবা আমার দর্শকদের, প্রিয় দর্শক, ওনাদের কি মন্তব্য অথবা প্রশ্ন। লাইনে কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কে বলছেন কোথা থেকে প্লিজ? হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। কে বলছেন কোথা থেকে? আমার নাম দেলোয়ার। আমি গনি ভাইয়ের যে তদন্ত কমিটি, হ্যাঁ, দুদক তো বললো যে তারেক রহমানের বিরুদ্ধে এই পর্যন্ত কোনো মামলা পাওয়া যায় নাই। দুদক এটা পত্র পত্রিকার মিডিয়ার মাধ্যমে, পাবলিকের মাধ্যমে বলছে। এখন গনি ভাই যেটা বললো যে ওনাদের যে তদন্ত টিম মালয়েশিয়াতে টাকা পয়সা পাচার করছে, সেই টিমের রিপোর্টটা পাঠিয়ে দিচ্ছে না কেন? ওনাকে একটু, এইটা আমার একটা প্রশ্ন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। গনি ভাই আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, অনেক কজন কলার লাইনে আছেন, কিন্তু আমি আপনাদের কাছে আবার যাব। আমি একটা ব্যাপার আপনার কাছে জানতে চাইব। জনাব তারেক রহমান মালয়েশিয়ায় তাহলে কি করতেন? আপনি যে বলছেন যে তিনি 12-13 বার গিয়েছেন এবং তিনি নিঃসন্দেহে তার দলের যুগ্ম মহাসচিব হিসেবে খুবই ব্যস্ত ছিলেন, এবং দল যখন ক্ষমতায় থাকে কিছু বাড়তি দায়িত্ব থাকে, এবং আমরা আমরা জানি যে হাওয়া ভবন থেকে 2001 সালের নির্বাচন পরিচালনা করার কারণে তার কিছু বাড়তি রাজনৈতিক দায়িত্ব তিনি পালন করেছেন, এবং মন্ত্রিসভার একটি অংশ ছিল তার নিয়ন্ত্রণে অথবা তার প্রভাবাধীন। এত ব্যস্ততার মধ্যে তিনি 12-13 বার মালয়েশিয়া গিয়েছেন, এবং মালয়েশিয়ায় ডেফিনেটলি তার একটা কোনো অ্যাফিলিয়েশন অথবা কোনো এফেকশন ছিল। তাহলে তার রাজনৈতিক কর্মসূচিগুলো কিংবা সামাজিক অর্থনৈতিক কার্যক্রম বা কি ছিল তার সেখানে? আচ্ছা, এটা অনেক লম্বা সময় লাগবে, আমি খুব শর্ট করে বলছি, যেহেতু আপনি আমাকে আগেই বলেছেন যে খুব সংক্ষেপে বলতে হবে। 1997-এ সে প্রথম মালয়েশিয়া গিয়েছিলেন। আপনাকে আমি একটা জিনিস বলে দিচ্ছি, মালয়েশিয়াতে উনি যখন গিয়েছেন, এয়ারপোর্ট থেকে ওনাকে রিসিভ করা থেকে শুরু করে আবার এয়ারপোর্টে ওনাকে পৌঁছায় দেওয়া পর্যন্ত, এমন রাতের যেটুকু সময় উনি ঘুমিয়েছেন হোটেলে, এইটুকু সময় বাদে বাকি সবটুকু সময় আমি ওনার সাথে ছিলাম। এটা আপনারা মিডিয়াতে বা অনেকেই এটা জানেন, এটা সবাই জানেন। এটা আমি ওনার সাথে যতক্ষণ থেকেছি, উনি যেটা দেখেছি ওনাকে, সেটা হচ্ছে যে মালয়েশিয়ার ডেভেলপমেন্ট, মাহাথির মোহাম্মদ একটা দেশকে এত অল্প সময়ে কিভাবে ডেভেলপমেন্ট করেছেন, তার প্রত্যেকটা জিনিস উনি জানতে চেয়েছেন। উনি ইনফ্রাস্ট্রাকচার দেখেছেন, উনি রাজনৈতিক অবস্থা দেখেছেন। ওই দেশে যারা ক্ষমতায় আছেন, সেটাকে বারিসার ন্যাশনাল বলা হয়, ইউনাইটেড ফ্রন্ট। সেখানে 11টা পার্টির সমন্বয়ে এই পার্টিটা স্বাধীনতার পর থেকে তারা ক্ষমতায় আছেন। বিএনপি যেহেতু জোটগতভাবে ক্ষমতায় ছিলেন, তারা জানতে চেয়েছেন যে তারা কিভাবে, কোন পলিটিক্যাল ফর্মে তারা মালয়েশিয়াতে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। মাহাথির মোহাম্মদের এই
ডেভেলপমেন্টের কি কি বিষয়ে কাজ করছে এগুলো জানতে চেয়েছেন। উনি পর্যায়ে দেখেছেন, এখানে একটা নিউ সিটি তৈরি করেছেন মাহাথির মোহাম্মদ। উনি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার দেখেছেন। অর্থাৎ মালয়েশিয়ার উন্নয়ন এবং মালয়েশিয়ার যে গঠন, মালয়েশিয়ার রাজনৈতিক কালচার তিনি অবগত হতে চেয়েছেন। কিন্তু মাহাথির মোহাম্মদের অনেক সুনামের পাশাপাশি একটি ছোট বদনাম অথবা সমালোচনা রয়েছে, সেটি হচ্ছে যে প্রতিপক্ষকে দমন এবং মাহাথির মোহাম্মদের পরিবারের সদস্য, বিশেষ করে তার পুত্র মালয়েশিয়ার অন্যতম বৃহৎ একজন ব্যবসায়ী। তো তিনি কি সেই ব্যাপারে তার কোনো এফেকশন অথবা কোনো মাহাথির মোহাম্মদের পরিবারের সঙ্গে কোনো ঘনিষ্ঠতা অথবা মালয়েশিয়ার যারা ব্যবসা এবং মালয়েশিয়ার যে শিল্প বণিক এই ব্যাপারে তার কোনো কার্যক্রম ছিল কিনা সেখানে? 96 to 2000 পর্যন্ত যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন, তখন মালয়েশিয়ার 4টা প্রধান কোম্পানি যেগুলো গভর্নমেন্ট সুপারভাইজ করে, তার মধ্যে একটি হচ্ছে পেট্রোনাস, যারা গ্যাস এবং অয়েলের উপরে কাজ করেন। তারপরে ওই দেশের 60% পাওয়ার যারা সাপ্লাই করেন তাকে বলে টিএনবি, তেনাগা ন্যাশনাল বারহাত। এবং মালয়েশিয়ার দুটো টেলিফোন কোম্পানি যেটা বাংলাদেশে এখন আছেন, একেটেল এবং আরেকটাকে কি বলে সেবা এখন তারা। এই 4টা কোম্পানি মাহাথির মোহাম্মদ সরাসরি এগুলিকে সুপারভিশন করতেন। মাহাথির মোহাম্মদের ক্যারেক্টারটাই হচ্ছে ওদের দেশের কোনো কোম্পানি যদি বাইরের কোনো দেশে ব্যবসা করতে যায় তাহলে সে নিজে এজ এ প্রাইম মিনিস্টার সে নিজে এটাকে সুপারভিশন করে। পেট্রোনাস মালয়েশিয়ার সব থেকে বড় একটা কোম্পানি, যারা আফ্রিকার 27টা দেশে তাদের তেলের উপর ইনভেস্টমেন্ট আছে। বাংলাদেশেও তারা একটা ব্লক চেয়েছিল আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়, কিন্তু সেই ব্লকটা পেট্রোনাসকে দেওয়া হয়নি, সেটা দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ান একটি অখ্যাত কোম্পানি তাল্লুক। মাহাথির মোহাম্মদের সাথে এই অনেক ব্যাপার, এই বিষয়গুলোর কারণে বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্ক একদম নিম্ন পর্যায়ে চলে গিয়েছিল। তারেক রহমান বিএনপি সরকার 2001 সালে ক্ষমতা আসার পরে যেটা করতে চেয়েছিলেন প্রথমেই, সেটা হচ্ছে যে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করা। আর একটা বড় ব্যাপার ছিল যে মালয়েশিয়াতে 95-এ মালয়েশিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ থেকে শ্রমিক আনা একদম আইন করে বন্ধ করে দিল। তো বিএনপি সরকারের নির্বাচন ম্যানিফেস্টোর মধ্যে একটি প্রথম শর্ত ছিল যে তারা মালয়েশিয়াতে যদি ক্ষমতায় আসে মালয়েশিয়ান শ্রমিক বাজারকে উন্মুক্ত করে দেবেন। এবং এটা করার জন্যই মাহাথির মোহাম্মদের সাথে সম্পর্ক উন্নয়ন এবং শ্রমিক বাজারটাকে পুনরায় খোলার জন্য তারেক রহমান যেটা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন। কিন্তু তার এই যে বেসরকারিভাবে যে দায়িত্ব পালন, এটি তো একটি রাজনৈতিক একটা দায়িত্ব ছিল, তার রাজনৈতিক ভূমিকা ছিল, কিন্তু তিনি কেন সরকারি পর্যায়ে এটিকে ব্যবহার করেছেন? তিনি সরকারি পর্যায়ে একবারও মালয়েশিয়াতে আসেননি, এটা কিন্তু ভুল। একবারও মালয়েশিয়াতে সরকারি পর্যায়ে আসেননি। সরকারি পর্যায়ে ক্ষমতা আসার পরে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি ব্যক্তিগতভাবে মাহাথির মোহাম্মদের সাথে যোগাযোগ করেছেন, চিঠি লিখেছেন, টেলিফোনে কথা বলেছেন এবং বাইলেটারাল 2-3 বার দেখাও করেছেন তার সাথে। কিন্তু বেসরকারি পর্যায়ে মানে ব্যক্তিগত পর্যায়ে আমরা যেটা বুদ্ধি দিয়েছিলাম যে যদি মাহাথির মোহাম্মদের পরিবারের কারো সাথে যদি তারেক রহমান একটা সম্পর্ক উন্নয়ন করতে পারে, এভাবে দুইটা ফ্যামিলির মধ্যে একটা সম্পর্ক ডেভেলপ হতে পারে এবং মাহাথির মোহাম্মদ বুঝতে পারবে যে বাংলাদেশের ইচ্ছা আছে আমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করার জন্য, ওটারই একটা কারণ ছিল। এবং তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের ছেলের সাথে আমি 2টো মিটিং এর ব্যবস্থা করে দিয়েছিলাম তারেক রহমানের, শুধু ব্যক্তিগত সম্পর্ক উন্নয়নের জন্য। আপনি দাবি করছেন যে কোনো ব্যবসা অথবা কোনো বাণিজ্য বিষয়ক কোনো বিষয় সেখানে ছিল না? আমি জনাব বাদল আমি আপনার কাছে আসছি। গরিব ভাই, আপনাকে আজকে সেশনের পুরোটুকু পাবো, কিন্তু আমি খুব সংক্ষেপে আপনার এই রিমার্কটি শুনতে চাই যে গত 5 বছর বিশেষ করে সংসদে এবং সংসদের বাইরে বিএনপি সরকারের বিরুদ্ধে যতগুলো অভিযোগ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দাঁড় করানো হচ্ছে তার মধ্যে এই অভিযোগটি হচ্ছে সবচেয়ে বড় এবং অর্থ পাচার এবং মালয়েশিয়া একটি শিল্প এলাকা গড়ে তোলা এবং এই বিষয়গুলো বারবার এসছে আমাদের মিডিয়া, আমরা বিভিন্ন সংবাদ হেডলাইনে এসছে। এই মুহূর্তে প্রকৌশলী বাদল নাকচ করে দিতে চান, এটি পুরোই রাজনৈতিক বিষয়। এই ব্যাপারে আপনার খুব সামারি বক্তব্য কি? একেবারেই রাজনৈতিক না প্রামাণ্য? আমি সিম্পল কথা হলো, বাদল ভাই যে কথাটি বললো উনি পার্টি ফর্ম থেকে বলছি, হি উইল ট্রাই হিজ বেস্ট টু সেভ তারেক রহমান। উনি যেটা বললো 97 ফেব্রুয়ারি 1 তারিখ আওয়ামী লীগের আমলে আমাদের লেবার মিনিস্টার মানলেন আমি নিজে গেছি মালয়েশিয়াতে। ওনাকে জানা উচিত আবতার মাইকের যে প্রাইম মিনিস্টার ছিল ওর আদি নির্বাচন চট্টগ্রাম, হিজ গ্রেট গ্র্যান্ডফাদার কামস ফ্রম চিটাগং। আমি সেই চুক্তি আমি করেছি, আই ওয়াজ ওয়ান অফ দ্য সিটিং ইয়ার। আচ্ছা, প্রথম মালয়েশিয়ার সঙ্গে যে চুক্তি আমরা করি দ্যাট ওয়াজ আওয়ামী লীগ গভর্নমেন্ট 97 ফার্স্ট বেশি 90,000 লোক পাঠিয়েছি আমরা। If it doesn't know, I have the documentary evidence.
আর দ্বিতীয় কথা হচ্ছে উনি যে কথা শক্তি রপ্তানির ডিবেটটা আমরা আজকে করবো না, কারণ সেটি অনেক আচ্ছা, বড় ডিবেট।